একটি কালো রঙের গাড়ি এসে থামল লাবণ্যর বাসার নিচে। গেইটের বাগানবিলাসগুলোতে ফুলে ফুলে ভরে গেছে। গাড়ির ডোর খুলে একটি কালো মাস্ক পরে বের হলো সাফওয়ান। গায়ে অফ হোয়াইট শার্ট প্যান্ট, চোখে কালো সানগ্লাস। কোনোভাবেই চেনার জো নেই। সে হনহনিয়ে সিঁড়ি বেয়ে বাসার কাছে আসে। কলিং বেল বাজাতেই লাবণ্যর মা দরজা খুলে দিল। আদরের ভাতিজাকে বসতে দিয়ে বলল, দাঁড়া, লেবু শরবত করে আনি। সাফওয়ান প্যান্টের পকেট থেকে ওষুধগুলো বের করল। তাড়াহুড়ো করে বলল, আমাকে যেতে হবে, ওষুধ দেওয়ার জন্যই এসেছি। যাবি মানে? তোর ফুপাজান আসুক, আজ থেকে যাবি। সম্ভব নয়। লাবণ্য কই, জ্বর কমেনি? মেয়ের জ্বরের কথা মনে হতেই মুখটা চুপসে গেল উনার। সাফওয়ান তা লক্ষ্য করেই পা বাড়াল লাবণ্যর রুমে। দরজা খোলা থাকায় রুমে প্রবেশ করে তাকাল বিছানার সাথে লেগে থাকা নাজুক মেয়েটির দিকে। সারা রাত জ্বরে মেয়েটাকে কাবু করে ফেলেছে। সাফওয়ান ধীরে সুস্থে বসল তার মাথার কাছে। লাবণ্য জ্বরের ঘোরে কাঁপছে, গায়ের কাঁথা সরে গেছে। সাফওয়ান তা খেয়াল করে, হঠাৎ হাত বাড়িয়ে কাঁথাটা মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। লাবণ্যর কপালে হাত দিতেই চমকে উঠে। এত জ্বর কিভাবে হলো? কল্প পুরুষের কণ্ঠে লাবণ্য নিভু নিভু চোখে একটু তাকাল। এত কাছে সাফওয়ানকে দেখে ভাবল, প্রতিবারের ন্যায় এবারও তার কল্পনা। দৈনিক যেভাবে কল্পনায় আসে, আজও এসেছে বোধ হয়। তৎক্ষণাৎ মুখে ফুটে উঠল হাসি। মিষ্টি করে হেসে ভাঙা ভাঙা গলায় বলল, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে। সাফওয়ান কপালে ভাঁজ ফেলল। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সামান্য থাপ্পড় খেয়েই জ্বর বাঁধিয়ে ফেলেছিস, আবার আমাকে পটাতে চাস? আমার উন্মাদনা সামলাতে পারবি? লাবণ্য ঠোঁট এলিয়ে হাসল। হঠাৎ ধীরে ধীরে মাথা বাড়িয়ে সাফওয়ানের কোলে গুজে রাখে। এমন আকস্মিক ঘটনায় থতমত খেল বেচারা। ধমকে উঠে বলল, কি করছিস এসব? দূরে যা। মেয়েটির গরম নিঃশ্বাস আর গায়ের তীব্র উত্তাপ ছেলেটির হাতে লাগতে শুরু করে। কোলে শুয়ে থাকার ফলে দেহও জ্বলে যাচ্ছে। লাবণ্য গুমিয়ে গুমিয়ে কি যেন বলল। অতঃপর দুহাতে সাফওয়ানের কোমর জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তাই ওই দিন রাতে পাক্কা 2 ঘন্টা আমি শাওয়ারের নিচে বসে ভিজেছি আর কেঁদেছি। তুমি খুব খুব খারাপ, কেন সবসময় কষ্ট দাও? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান হতভম্ব হয়ে যায়। 2 ঘন্টা ভিজেছে? ফুপি কোথায় ছিল? তার মানে জ্বর আসার মূল কারণ ওয়াশরুমে বসে বসে পানিতে ভেজা। তপ্ত শ্বাস ফেলল সে। লাবণ্যর মাথার চুল আলগোছে ঠিক করে দিতে দিতে বলল, 2 দিন পর তোর ফাইনাল এক্সাম। মাথায় আছে? এমন গলামি করেছিস কেন? সারা শরীর ব্যথায় লাবণ্য চোখ খিচে নেয়। সাফওয়ানের এক হাত জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। পুচকে মেয়েটার অজ্ঞানে এক এক ঘটনায় সাফওয়ানের গলা শুকিয়ে যাচ্ছে। হৃৎস্পন্দনের মাত্রাও অস্বাভাবিকভাবে বাড়ছে। তৎক্ষণাৎ হালকা ঢোক গিলল সে। তবে কি পুচকে মেয়েটার মায়ে জড়িয়ে যাচ্ছে? না না, এটা অসম্ভব। এই অনিশ্চিত জীবনে কোনোমতেই লাবণ্যকে জড়ানো যাবে না। সে জোর করে লাবণ্যর মাথা নিজের কোল থেকে সরাতে চাইল। কিন্তু মেয়েটি এক বিন্দুও নড়ল না। সাফওয়ানের আত্মা ধক ধক করছে। গরম উত্তাপে মেয়ের দেহ থেকে তারও গরম লাগা শুরু করল। ভেতরটা হাঁসফাঁস করছে। সে এবার অজান্তেই গভীর নয়নে তাকাল মেয়েটির মুখের দিকে। জ্বরের তীরতায় মলিন মুখশ্রী ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখের নিচে কালো দাগ স্পষ্ট। লম্বা চুলগুলো এলোমেলো। আর ঠোঁট জোড়া। ব্যথায় ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে ব্যথা নিয়ন্ত্রণ করতে চাইছে মেয়েটা। সাফওয়ানের ঘোর লাগল। কিছুক্ষণ সেই গোলাপি নরম অধরের দিকে তাকিয়ে বেসামাল হল সে। পরক্ষণেই লাবণ্যর অস্পষ্ট কথায় চমকে উঠে। নিজের ভাবনায় নিজেই তৎক্ষণাৎ ধিক্কার জানাল। আর এভাবে থাকা যাবে না। যত সময় যাচ্ছে মাথায় উল্টো পাল্টা ভাবনা আসছে। সাফওয়ান দুহাতে মেয়েটির হাত নিজের আঙুলের ভাঁজে গুজে দিল। এরপর ধীরে ধীরে মাথাটি বালিশে রেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঝটপট দাঁড়িয়ে হঠাৎ লাবণ্যর চিকন নাক আর গাল টিপে দেয়। ধীর পায়ে লাবণ্যর মায়ের কাছে গিয়ে বলল, তোমার মেয়ে ওয়াশরুমে টানা 2 ঘন্টা শাওয়ার নিয়েছে, এজন্যই এই অবস্থা। এসব খেয়াল করো না কেন? কি? কবে? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান নরম স্বরে বলল, কাল রাতে। আমি যাচ্ছি। বাবা বাসায় যাওয়ার আগে আমাকে ফিরতে হবে। তুমি দ্রুত ওষুধ খাইয়ে দাও। আশা করি আজ রাতের মধ্যেই সুস্থ হবে। কথা বলেই হনহনিয়ে দরজার কাছে গেল। মুখের সানগ্লাস আর মাস্ক ঠিক করে বেরিয়ে যাওয়ার সময় ফুপির কণ্ঠ ভেসে আসে, সাবধানে যাবি। কোনো সমস্যা হলেই আমাকে কল করবি।
মনে থাকবে বাবা। ___। লাবণ্যর পরীক্ষার আজ 14তম দিন। সময় চলে গেছে চোখের পলকেই। জ্বর সেরে যায় তার পরের দিনেই, সেই থেকে আবার শুরু সাফওয়ানের বাসায় যাওয়া আসা তার। সারাক্ষণ আগ বাড়িয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়াই আজকাল নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে কিশোরী মেয়ের। এই পুচকে মেয়েটাকে শত মেরেও দিনশেষে ছেলেটা বুঝাতে সক্ষম হয়নি, এসব আবেগের কোনো জায়গা নেই তার মনে। তবে ধীরে ধীরে কেন জানি মেয়েটিকে এখন ধমকও দিতে পারে না। পরীক্ষা শেষে দুপুরের এই রোদে যখন দৌড়ে তার রুমে আসে, সাফওয়ানের মায়া হয়, ইচ্ছে করে মাথায় হাত বুলিয়ে দিতে। ইচ্ছে করে মেয়েটির বকবকানি মনোযোগ দিয়ে শুনতে। যেহেতু সাফওয়ান সারাক্ষণ রুমেই বন্দী থাকে, তাই লাবণ্যর সঙ্গটা দারুণভাবে এনজয় করে। মেয়েটির কথায় হুটহাট হেসেও ফেলে। একাকিত্ব, নিঃসঙ্গটা ভুলে যায় মুহূর্তেই। লাবণ্যের মনেও প্রতিদিন কল্পপুরুষের হাসি ভয়ানকভাবে ঝংকার তুলে। ছোট্ট তুলার মতো হৃদয় কেঁপে উঠে অজানা অনুভূতিতে। তার বিশ্বাস, একদিন ঠিক সাফওয়ান ভালোবাসি বলবে তাকে। সাফওয়ানের এই কয়েকদিনে এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে লাবণ্য। বিকেলে হঠাৎ অল্প দেরি হলেই রাগ তরতর করে বাড়ে। মনে হয় মেয়েটার গাল থাপ্পড় রে গরম করে দিতে। ওদিকে সিরাতের কথা মাঝরাতে মনে হলে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। তখন দের বোতলের সুখ খুঁজে বেড়ায় সে। মনের জ্বালাগুলো যদি একটু কমে। এত করেও যখন সিরাতকে পাওয়া যায়নি, হয়তো সে কখনো তার ছিলই না। মরীচিকার পেছনে ঘুরে সর্বক্ষণ নিজেকে কষ্ট দিয়েছে। এছাড়া আর কোনো উত্তর পায় না সে। বাবার কথাই ধীরে ধীরে মেনে নেওয়ার চেষ্টা করছে। সাফওয়ান শুয়ে শুয়ে হাতের খোঁটটার দিকে গভীর নজরে তাকাল। মাত্র 5 দিন আগে দের সায় নিজেই নিজের বাম হাতে ছোট্ট চোখা কাচের টুকরো দিয়ে গেঁথে দেয়। সিরাতের অস্তিত্ব ভুলতে না পারায় সিদ্ধান্ত নেয় রে যাবে। হাত থেকে গড়গড়িয়ে যখন পড়ল, তখনও তার কোনো আহাজারি নেই। শুধু চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে শুরু করে। সকালে উঠে রাহেলা যখন ছেলের ঘরে যায়, ভয়ে চিৎকার করে ওঠে। ছেলেটা অনেক আগেই ব্যথা আর রতের ধারায় জ্ঞান হারিয়েছে। তৎক্ষণাৎ তিনি ডক্টর ঢেকে অজ্ঞান হওয়া ছেলের ট্রিটমেন্ট করাই। লাবণ্য সেই ঘটনা শুনে কেঁদে কেটে এক করে ফেলে। নিজে এসে সেই কাটা হাতে ছুঁয়ে দিয়ে অবশেষে শান্ত হয় সে। খাওয়া দাওয়া বাদ দিয়ে কান্না করেছে শুধু। সাফওয়ান লাবণ্যর এমন অস্থিরতা দেখে চমকে উঠে। মেয়ের চোখের জল সেই মুহূর্তে তার কাছে কুৎসিত মনে হল। ইচ্ছে করল ওই হাত আগের মতো করে লাবণ্যর সামনে রাখতে, যাতে মেয়েটার বিন্দুমাত্র কষ্ট না হয়। ওই মায়াবী চোখে পানি নয়, বরং কাজল মানায়। প্রতিদিনের মতো সে আজও অপেক্ষা করল লাবণ্যর জন্য। পাক্কা 5 মিনিট পরেই কলিংবেলের শব্দে সে শুয়া থেকে উঠে বসল। দরজার পানে তাকাতেই দেখল গরমে ঘামা চপচপে দেহ দিয়ে মেয়েটি দরজা ধরে আছে। অস্থির হয়ে চোখ বন্ধ করে ফাঁপাচ্ছে। মুখে তার কুটিল হাসি। সাফওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাব এমন করল লাবণ্য আশায় মোটেও সে খুশি নয়। অথচ ভেতরে তার শীতল হাওয়া বয়ে যাচ্ছে। কেমন যেন মনটা হালকা লাগছে। সে মুখটা গম্ভীর করে বলল, প্রতিদিন আসার কি দরকার? অতিরিক্ত হয়ে যাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। লাবণ্য তার কথা পাত্তা দিল না। মুখ বাঁকিয়ে ধীর পায়ে এগিয়ে আসল। বিছানায় হঠাৎ ধপ করে শুয়ে বড় বড় শ্বাস নিল। সাফওয়ানের মায়া হল ভীষণ। আহারে, একটানা প্রতিদিন এক্সাম হওয়ায় একটু বেশিই ধকল যাচ্ছে। লক্ষ্য করল লাবণ্যর মুখটা শুকিয়ে একটুখানি। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে ঘন ঘন শ্বাস নিচ্ছে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে ঢোক গিলছে। কপাল জুড়ে লেপ্টে আছে ছোট ছোট চুল। সাফওয়ান নিজেও এবার ঢোক গিলল। চোখ খিচে বলল, অসভ্য মেয়ে, তুই আমার বেডে শুয়ে পড়লি কেন? যা, বাসায় গিয়ে ফ্রেশ হ। ধীরে ধীরে বন্ধ চোখ জোড়া খুলে লাবণ্য তার দিকে তাকাল। অস্থির হওয়া কণ্ঠে বলল, একটু রেস্ট নিতে দাও সাফওয়ান ভাই। দেখছি গরমে অস্থির হয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান গায়ের টি-শার্ট ঠিকঠাক করে উঠে দাঁড়ায়। এসির রিমোট হাতে নিয়ে আরেকটু বাড়িয়ে দিল। শক্তপোক্ত দেহটা টানটান করে কোমরে দুহাত রেখে নম্র কণ্ঠে বলল, পরীক্ষা কেমন হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। খুব কষ্টে ক্লান্ত কণ্ঠে লাবণ্য উত্তর দিল, ভালো। কথা শেষেই লাবণ্য মায়াবী চোখে আবদার করল, তোমার গায়ের মেরুন রঙের টি-শার্টটা আমায় দেবে? কেন, কি লাভ? পরব আর কাঁদব।
কপাল কুঁচকে যায় ছেলেটির। লাবণ্যর দিকে ঝুঁকে সন্দিহান চোখে বলল, কাঁদবি কেন? লাবণ্য লজ্জা পেল ভীষণ। গায়ের ঘেমে যাওয়া স্কুল ড্রেস নিয়েই উঠে বসল। বিছানায় পা দুটি ভাঁজ করে মাথা নত করল। মুচকি হেসে বলল, এই তোমার গায়ের স্মেল আমার গায়ে মিশে যাবে। টি শার্ট যতক্ষণ আমার দেহে থাকবে আমি অনুভব করব তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। সেই খুশিতে আমি সারারাত কাঁদব। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই লাবণ্য নাক টেনে টেনে কেঁদেই ফেলল। সাফওয়ানের ভেতরটা হাঁসফাঁস করে উঠে। অনুভব করল হঠাৎ করেই বুকের ভেতরটা কেমন জ্বলছে। কি জ্বালা! আজকাল এই পুচকে মেয়েটার আউলফাউল কথা শুনেও বুকটা জ্বলে ওঠে। সাফওয়ান বাম হাতটা নিজের বুকের কাছে নিয়ে ঘষল। হালকা ঢোক গিয়ে দরজার কাছে যায়। তৎক্ষণাৎ কান্নামিশ্রিত রমণী অভিমানী কণ্ঠে বলল, কি হলো? আমার কথা রাখবে না? আর কত দূর থেকে তোমার পারফিউমের স্মেল নিব? সাফওয়ান পেছনে ঘুরে অস্থির কণ্ঠে বলল, সারারাত কাঁদলে রেজাল্ট খারাপ হবে। এর চেয়ে তুই বরং মনোযোগ দিয়ে পরীক্ষা দে। অবশ্যই শেষ পরীক্ষার দিনটি শার্ট পাবি। সাথে আরও একটা জিনিস, তবে শর্ত হল আমার কথা মেনে চললে। এ কথা শুনে কোমল হৃদয়ের কিশোরীর মনে ঝংকার তুলল নিমেষেই। খুশিতে বিছানায় গড়াগড়ি খেয়ে চিৎকার করে বলল, সব শুনব। তুমি বললে 100 বছরও অপেক্ষা করব। শুধু তুমি পুরোটাই আমার নামে লিখে দিবে, এই কথা দিও। চিনুপুটি মেয়ের কথাগুলো শুনে ফিক করে হাসল সাফওয়ান। লাবণ্য খুশিতে ছেলেটির বিছানায় গড়াগড়ি খেতে থাকল। চোখ বন্ধ করে বুকের মাঝে হাত রেখে জোরে জোরে শ্বাস ফেলে। আন্ডারস্কোর। সকাল সকাল উঠেই সিরাত নাস্তা বানানো শুরু করে। ব্যস্ত পায়ে রুটি বেলে ছ্যাঁক দিল। ভার্সিটি খুলেছে 4 দিন আগেই। সেই কারণেই ভেবেছে আজ ভার্সিটি থেকে ঘুরে আসবে। তাছাড়া রেজাল্ট দেওয়ার কথা, এজন্য প্রমুখ না করেনি, কবিরকে এসে নিয়ে যেতে বলেছে। সিরাত তাড়াহুড়ো হাতে ডিম ভাজি করে টেবিলে রাখল। তৎক্ষণাৎ প্রমুখ ঘুমু ঘুমু চোখে হেলেদুলে তার পাশে দাঁড়ায়। ঘুমন্ত মায়াবী চোখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে আধো আধো কণ্ঠে বলল, এত সকালে উঠেছ কেন? সিরাত পাশ ঘুরে আলতো হেসেই দৌড়ে রান্নাঘরে গেল। রুটি নামিয়ে সবজির বাটিটা চুলায় দিয়ে বলল, এখনও সকাল? কয়টা বাজে জানেন? 9টা। প্রমুখ চোখ মুখ কচলে সিরাতের হাত থেকে রুটির বাটি ছিনিয়ে নেয়। টেবিলে গোছগাছ শুরু করে বলল, তাহলে রেডি হয়ে নাও, বাকি কাজ আমি করছি। সিরাত ভ্রু নাচিয়ে প্রমুখের দিকে তাকায়। ততক্ষণে ছেলেটি খুন্তি হাতে নিয়ে রুটি ছ্যাঁকা দিচ্ছে। বউয়ের কাজে সাহায্য করার চেষ্টায় এই মুহূর্তে সে খুবই সিরিয়াস। সবজি নাড়াচাড়া করার সময় সিরাত তার পাশে দাঁড়াল। স্বামীর কর্মকাণ্ড দেখে মুচকি হেসে বলল, আমার স্বামী যদি রান্না না পারত তখন কি কষ্ট করে রান্না করতে হতো না? জান বলছি, ফ্রেশ হন। তাছাড়া আমি থাকতে কষ্ট করে রান্না করা লাগবে না। প্রমুখ ঘাড় ঘুরিয়ে সিরাতের কপালে টুকা দিয়ে বলল, পাকনামি করতে হবে না, আমাকে মন দিয়ে ভালোবাসলেই হবে। বাকি সব সামলে নিব। অন্য পুরুষদের মতো অকর্মার ঢেকি নই। সিরাত চোখ গরম করে কপালে হাত দিয়ে ঘষল। মেকি রাগ দেখিয়ে বলল, আপনি আমায় ব্যথা দিলেন। হুহহ। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই চলে যেতে নেয়। তৎক্ষণাৎ প্রমুখ হাত বাড়িয়ে খপ করে সিরাতের বাহু টেনে ধরে। সিরাত হকচকিয়ে উঠে। প্রমুখ তার দিকে ঝুঁকে কপালের সেই টুকা দেওয়া জায়গায় টপাটপ 3 বার চুম্বন করল। ফিসফিস করে বলল, ব্যথাও দিব, আদরও করব। সিরাত লজ্জা পেয়ে স্বামীর বুকের পাটায় কনুই দিয়ে ধাক্কা দিল। প্রমুখ ব্যথা পাওয়ার অভিনয় করে মুখে ব্যথাতুর আওয়াজ করল। চোখ মুখ কুঁচকে বলল, পাল্টা আঘাত করে তুমিও আমায় ব্যথা দিলে সিরাত। এবার আদর করো। সিরাত মুখ বাঁকিয়ে চোখ গরম করল। হঠাৎ চুলোয় চোখ যেতেই চিৎকার করে বলল, চৌধুরী সাহেব, প্রেমের আগুনে আপনার রুটি পুড়ে গেল। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ চমকে তাকালো প্রমুখ। গ্যাস বন্ধ করে সাথে সাথে পুড়ে যাওয়া রুটি নামাল। সিরাত খিলখিল করে হেসে দৌড়ে চলে যায় রুমে। ড্যাশ ড্যাশ। দুজনে হালকা নাস্তা করে বাইরে বের হল। ভার্সিটির কাছে এসে প্রমুখ তাকে নামিয়ে দেয়। জানালার গ্লাস খুলে মৃদু মাথা বের করে বলল, কবির নিতে আসবে। ভুলেও পাকনামি করে একা যাওয়ার চেষ্টা করবে না। সিরাত মাথা ঝাঁকিয়ে গেইটের দিকে পা বাড়ায়। তৎক্ষণাৎ কানে এলো প্রমুখের অস্থির কণ্ঠ, সিরাত শুনো। সিরাত কপাল কুঁচকে ব্যস্ত পায় আবারও জানালার কাছে দাঁড়ায়। এবার নিজেই জানালা গলিয়ে মাথাটা ভেতরে নিয়ে বলল, আবার কি হলো? প্রমুখ ঠোঁট কামড়ে নিচু কণ্ঠে বলল, কাজে যাচ্ছি।
কিছু মিছু দিবে না? সিরাত ভাবুক হয়ে জানতে চায়। কি দিব? প্রমুখ কিছুটা এগিয়ে সিরাতের মুখের নিকট তার গাল পেতে দুষ্টুমির ছলে বলল, এখানে কিছু মিছু দাও, তাহলে খুশি টুসি হব। সিরাত বুঝতে পেরেই কটমট করে তাকায়। আশেপাশে কত মানুষ, ক্লাস শুরু হবে একটু পরেই। সে গালে চুমুর বদলে ছোট একটা চিমটি কেটেই দ্রুত মাথা বের করে। একটু দূরে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল, পাবলিক প্লেসে কিছু মিছু হবে না চৌধুরী সাহেব, যা হবে সব বাসার ভেতরের প্রাইভেট রুমে। কথা শেষেই এক প্রকার পালিয়ে গেল সে। প্রমুখ হতভম্ব ন্যায় বামহাত সেই চিমটি কাটা জায়গায় রেখে গেইটের দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? তার মাথা কাজ করছে না। শেষমেশ বউ তাকে অত্যাচার করা শুরু করল। চাইল চুমু, বউ তাকে দিল চিমটি। এটাও মানা যায়? আজকাল বোকা বউও চালাক হয়ে যাচ্ছে। ফুরফুরে মন নিয়ে সিরাত ক্লাসরুমে ঢুকল। নজরে এলো সায়রা একদম কর্নারে বসে আছে চুপচাপ। সিরাত এক প্রকার দৌড়ে তার পাশে বসে বলল, কিরে ভাই, কখন এলি? সায়রা পাশ ফিরে ফোঁস করে শ্বাস ফেলে উত্তর দিল, মাথা ব্যথা সিরাত, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আরবান এবারও চাকুরির এক্সামে ডাব্বা পেয়েছে। সিরাত মুখ ভার করল, হতাশা কণ্ঠে বলল, এখন কি হবে তাহলে? জানি না, কান্না পাচ্ছে আমার। সিরাত সায়রার মাথা তার কাঁধে চেপে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, তাহলে কাঁদ, যত ইচ্ছে কাঁদতে থাক, আমি না হয় ভরসার জায়গাটুকু দিলাম। সায়রা তৎক্ষণাৎ কেঁদে উঠল। ভরা ক্লাসরুমের মাঝে কেউ যাতে এক বিন্দুও টের না পায়, তাই চুপি চুপি ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। সিরাতকে জড়িয়ে ধরে বলল, এবার কি হবে? বাবা কি মেনে নিবে? তাদের কথার মাঝেই রাগী গম্ভীর রসায়ন লেকচারার স্যার ক্লাসে প্রবেশ করে। সবার দিকে তাকিয়ে বই বের করতেই সিরাত বান্ধবীর মাথায় হাত রেখে বলল, নো টেনশন দোস্ত, আমার জামাই থাকতে এত কিসের চিন্তা? আঙ্কেল না মানলে একদম উঠিয়ে নিয়ে আসব। তারপর অনুষ্ঠান করে ধুমধামে বিয়ে দিব। তোরা বসে থাকবি, আমি আর চৌধুরী সাহেব উড়াধুরা নাচব। প্রমুখ চেয়ারে হেলান দিয়ে ফোন টিপছিল। তৎক্ষণাৎ কবির এসে বলল, সাফওয়ান বাবা মায়ের একমাত্র ছেলে। প্রমুখ ফোন টেবিলে শব্দ করে রাখল। কিছু ভেবে বলল, ও বাসায় এখনও কঠোর নিরাপত্তা? উদ্ধৃতি চিহ্ন। কবির মাথা ঝাঁকাল। সাফওয়ানের বাসার বাইরে কঠোর নিরাপত্তা দিয়েছে তার বাবা, সাধারণত ছেলের জীবন রক্ষার জন্য। একটা কাক পক্ষীও যাতে ভেতরে প্রবেশ করতে না পারে। কোনো সন্দিহান ব্যক্তিকে আশেপাশে দেখলেই গু ম করে দেন। এত ঝামেলায় প্রমুখ ভেবে চিনতে সুযোগের অপেক্ষা করছে, কবে পাখি খাঁচা ছেড়ে বের হবে। সিরাত রেজাল্ট দেখে সায়রাকে বলল, ইসস, এবারও সিজিপিএ 3তেই আটকে গেল। ধুর। সায়রা আড়মোড়া ভেঙে ক্যান্টিনে বসে উত্তর দিল, আর কত চাইছিস? বিয়ে করলি, সংসার করলি, তাও সিজিপিএ 3, আর আমি খেয়ে দে ঘুমিয়েও 3। কথা বলেই খিলখিল করে হেসে উঠল সে। ক্যান্টিনে হালকা পাতলা কিছু খেয়ে বসল আড্ডা দিতে। প্রায় আধা ঘন্টা গল্প করার পর সিরাত উঠে দাঁড়ায়। সায়রার হাত টেনে বলল, দুপুর 2টা বেজে গেছে, আর এক মুহূর্তও নয়, চল। সায়রা কাঁধে ব্যাগ নিয়েই চেঁচিয়ে উঠে, আরে আরে, ধীরে চল, হাত ছিঁড়ে ফেললি। সাফওয়ান ভাই, আজ রাতে খালি রাস্তায় হাঁটতে যাবে? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান গিটারে আঙুল চালিয়ে লাবণ্যর দিকে তাকায়। তার পাশেই উজ্জ্বল চোখে কিশোরী রমণী বসে আছে। সাফওয়ান মেয়েটির প্রশ্নে উত্তর না দিয়ে চোখ বন্ধ করে গান ধরল। তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রং। এটুকু গাওয়ার পরেই লাবণ্য গিটারে হাত দিয়ে তাকে থামিয়ে দিল। এই গান না, তুমি আমাকে একটা রোমান্টিক গান শোনাও, প্লিজ প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান বিরক্তি মুখ নিয়ে তাকে ধমকে উঠে, রোমান্টিক রোমান্টিক গান বুঝিস? লাবণ্য লজ্জা লজ্জা মুখ করে বলল, হ্যাঁ। সাফওয়ান কটমট করে তাকিয়ে গিটার লাবণ্যর কোলে তুলে দেয়। রাগান্বিত গলায় বলল, তাহলে আমায় শোনা দেখি, কোনটা রোমান্টিক গান? লাবণ্য ফিক করে হেসে অপরিপক্ক হাতে গিটার তুলে দেয়। নরম 2 আঙুল চালাতে গিয়ে বুঝল, গিটার চালানো মোটেও সহজ নয়। সে মাথা উঁচু করে দাঁত বের করে হাসে। ইতস্তত বোধ করে বলল, আসলে কখনো তুমি আমাকে শেখাওনি, তাই বুঝতে পারছি না। কথা শেষেই গিটার হাতে তুলে দাঁড়াল। চট করে সাফওয়ানের কোলে চড়ে বসল। মেয়েটির ব্যবহারে সে হকচকিয়ে উঠে। চেঁচিয়ে ধমক দিতেই লাবণ্য গাল ফুলিয়ে বলল,
গিটার শিখতে কোলে বসেছি। গিটার মানুষ এভাবে শিখে। উঠো বলছি। রাবিশ। মুখটা কাদো কাদো করে পেছনে ঘুরল। সাফওয়ান ফোঁস করে শ্বাস নিয়ে পেছনে থেকে মেয়েটির কোলে থাকা গিটারটারে হাত বাড়ায়। মেয়েটির দুই হাত সঠিক জায়গায় ধরিয়ে দেয়। অতঃপর লাবণ্যর নরম হাতের উপর তার শক্ত হাত রেখে আঙুল চালিয়ে বলল, এভাবে স্লোভাবে বাজাতে হবে, নয়তো আঙুল কেটে যাবে। তার কথা আর ছয় ছোট্ট কিশোরী মনে উথাল পাথাল শুরু হল। হৃদয়ের যন্ত্রটা তড়িৎ বেগে ছুটতে থাকে। এত কাছে, এ যেন স্বপ্ন মনে হচ্ছে। সাফওয়ান নির্বিকারভাবে গিটার সম্পর্কে তাকে বলেই যাচ্ছে। কিন্তু লাবণ্যর কি সেই খেয়ালে আছে? সে দিব্যি লক্ষ্য করছে কল্পপুরুষকে। মন আজ খুশিতে নেচে উঠছে। তার ব্যক্তিগত পুরুষ তাকে স্পর্শ করেছে, তাও নিজ ইচ্ছায়। সে তো দুষ্টুমি করে কোলে বসেছিল, একটু ভালোবাসা, আদর পাওয়ার লোভে। ভেবেছিল ধাক্কা মেরে ফেলে দিবে, কিন্তু তার পাগলামি এই প্রথম সায় দিল। মেয়েটির ইচ্ছে করল বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে। কিছু সময় পর লাবণ্য সত্যি সত্যি খুশিতে কেঁদে ওঠে। নাক টেনে টেনে বলল, তুমি আমাকে সত্যি গিটার বাজানো শেখাবে সাফওয়ান ভাই। উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ান বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকায়। লাবণ্যকে তাড়া দিয়ে বলল, রোমান্টিক গান শুনে লজ্জা পাবি না তো? উহু, শুনিয়েই দেখো। সাফওয়ানের মুখ মেয়েটির ঘাড়ে এসে ঠেকেছে। ছেলেটির এক একটা ঘন নিঃশ্বাস উপচে পড়ছে তার কানে, ঘাড়ে। নতুন এক অনুভূতিতে দেহের রন্ধ্রে রন্ধ্রে শির শির করে উঠে। অনুভব করল প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও সে ঘামছে। অস্থির অস্থির লাগছে। সেও ঘন ঘন শ্বাস নেয়। সাফওয়ানের বুকের সাথে মেয়েটির পিঠ একদম লাগানো। ছেলেটি আস্তে ধীরে আরও ঘনিষ্ঠ হল। তাদের মাঝে এক চিলতেও দূরত্ব নেই। দুটি দেহে একে অপরের সাথে লেগে আছে। সাফওয়ান লাবণ্যর আঙুলে আঙুল গুজে তার কানের কাছে ঠোঁট নিল। মোহনীয় কণ্ঠে গান ধরল, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো, ভালোবাসি বলে। মধুর সুরের এই গান শুনে লাবণ্য লজ্জায় চোখ খিচে নেয়। তীব্র চাওয়া পাওয়া যখন পূরণ হওয়া শুরু করে, তখন বুঝি পাতারা চিহ্ন গল পাতারা চিহ্ন গল লাগে। কি ছিল এই গানে? তবে কি সাফওয়ান তাকে মেনে নিচ্ছে? খুশিতে ফুপিয়ে উঠে সে। সাফওয়ান হাসল ঠোঁট কামড়ে। ধীরে ধীরে সাফওয়ান গলা ছেড়ে গান গায়। লাবণ্যকে কাঁদতে দেখে হঠাৎ গান থামিয়ে দেয়। কি মনে হতেই ঝুঁকে ডানহাতে কিশোরীর চোখের পানি মুছল। তৎক্ষণাৎ চোখ বন্ধ করল লাবণ্য। সাফওয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আবারও গিটারে সুর তুলে। একসময় মেয়েটি চোখের পানি মুছে ছেলেটির সাথে সাথে সেও কান্নামিশ্রিত গলায় গান গাওয়া শুরু করে। মুখে মিষ্টি হাসি টেনে ঘাড় ঘুরিয়ে সাফওয়ানের চোখে চোখ রাখে। তাদের মাঝের দূরত্ব না থাকায় মনে হলো এই বুঝি নাকে নাক ঠেকবে। ঠোঁটে ঠোঁট, গানের মাঝে হোক অথবা অজ্ঞানে ভালোবাসি উচ্চারণ করেছে সাফওয়ান। ইচ্ছে করছে এতদিনের সেই ভাবনা সত্যি করতে, কল্পপুরুষকে জড়িয়ে ধরতে। সাফওয়ান হঠাৎ তার দিকে তাকিয়ে মুচকি হাসল। তাদের চোখের মিলন বুঝি এই সন্ধিক্ষণেই হল। একজন আরেকজনের চোখে চোখ রেখে মুক্ত গলায় সুরে সুরে গাইল, তোমার চুলে হাত বুলাবো পূর্ণ চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার। অফিসের কাজ শেষ হতে হতে রাত 1টা বেজে যায়। প্রমুখ গাড়িতে উঠে কল করল সিরাতকে। কি করছো? উদ্ধৃতি চিহ্ন। সিরাত কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়ে। সে ফোন কানে তুলে ঘুমু ঘুমু কণ্ঠে উত্তর দিল, কোথায় আপনি? এখনও আসছেন না কেন? আসছি, একটু লেট হয়ে গেল, জলদি আসুন। প্রমুখ টুকটাক কথা শেষে ফোন রেখে দেয়। গাড়ি ঘুরিয়ে মেইন রোডে ফাস্ট স্পিডে চালাচ্ছে। রাতের রাস্তা দিনের তুলনায় নিস্তব্ধ, যানজটও তুলনামূলক কম। সেই ভাবনার থেকেই প্রমুখ নিশ্চিন্তে ড্রাইভ করছে। হঠাৎ বোরিং ফিল করাই একটি হিন্দি গান জুড়ে দেয়। কিছুক্ষণ পর তার পেছনে হঠাৎ দুটি কালো গাড়ি তীব্র হর্ন বাজিয়ে তাকে ওভারটেক করার চেষ্টা করে। প্রমুখ অতশত না ভেবে ধীর গতিতে গাড়ি চালাতে থাকল। সেই কালো দুটি গাড়ি শাঁ করে চোখের পলকেই তার পাশ কাটিয়ে উধাও হয়ে যায়। মেইন রোড থেকে যখন আধো আধো জঙ্গল ও চিকন রাস্তায় প্রমুখ পৌঁছাল, চারপাশ প্রতিদিনের তুলনায় কেমন যেন শুনশান। কোনো গাড়ি নেই, এ সময় থাকার কথাও না। হঠাৎ ভেতরটা কেমন অস্থির লাগা শুরু হল। যতই এগুচ্ছে মনে হচ্ছে কেউ ফাঁদ পেতে রেখেছে। সেই নিজ ইচ্ছায় সেই জালে পা দিতে যাচ্ছে। 5 মিনিট ড্রাইভ করার পর তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সামনে বিপদ।
লম্বা এক শ্বাস ফেলল সে। ভেতরটা কেন অশান্ত লাগছে। স্পিড সর্বোচ্চ বাড়িয়ে প্রমুখ চাইল আর 5 মিনিটেই জঙ্গলের সরু রাস্তা পার করে মেইন রাস্তায় পৌঁছাতে। সেই কথা মতোই জোরে ড্রাইভ করার সময় দেখতে পেল সামনে থেকে এক সিরিয়ালে 2টি কালো গাড়ি তার দিকেই আসছে, যেন তাকে উপচে ফেলার জন্য ধেয়ে আসছে। প্রমুখ হঠাৎ আক্রমণে ভয়ে চুপসে গেল। স্টিয়ারিং শক্ত করে ধরে গাড়ির গতি কমায়, কিন্তু সামনের গাড়িগুলোর কোনো থামার নাম নেই। প্রমুখ গাড়ি সাইডে রেখে চুপচাপ বসল। সে পরিস্থিতি বুঝার চেষ্টা করছে। গাড়িগুলো হঠাৎ তার কাছাকাছি এসে কোনো কিছু না ভেবেই অনবরত গুলি করা শুরু করে। সেকেন্ডের মাঝেই দুপাশ থেকে জানালার ফাঁকে পরপর গুলি করছে গাড়ির ভেতরের লোকগুলো। প্রমুখের আত্মা শুকিয়ে যায়। অচিরেই গুলির শব্দে চারপাশ গর্জে ওঠে। শুনশান নীরবতার রাস্তা মুহূর্তেই গমগমে পরিস্থিতি সৃষ্টি হয়। প্রমুখের গাড়ির আশেপাশেও জানালার গ্লাসে লেগে তৎক্ষণাৎ কাচের গ্লাস ভেঙে চুরে গেল। এভাবে হঠাৎ পরিস্থিতি তার অনুকূলের বাইরে যাওয়ায় সে কোমরে গুজে রাখা রিভলভার তৎক্ষণাৎ বের করল। ঝটপট গাড়ি ঘুরিয়ে আবার স্টার্ট দিয়ে পেছনের রাস্তায় ড্রাইভ করা শুরু করে। পেছনের সেই কালো গাড়িগুলোও সর্বোচ্চ গতিতে তার পেছনে আসছে আর গুলি করছে। অতঃপর সেও ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ চোখে সেকেন্ডের মাঝেই এলোমেলো শ্যুট করে শুরু করে। এতগুলো মানুষের সাথে আসলেই কি পারা সম্ভব? সে তবুও চেষ্টা করল। বাম হাতে ফোন বের করে কল করল কবিরকে। কবির, কোথায় তুই? জলদি কফি হাউজের রাস্তায় চলে আয়। 2টো গাড়ি থেকে কেউ আমায় অ্যাট্যাক করেছে। কবির বাসায় পৌঁছে সবেই ডিনার করতে বসেছিল। প্রমুখের কথায় চমকে উঠে দাঁড়াল সে। উত্তেজিত গলায় বলল, কি, আপনার সাথে কেউ নেই? বন্দুক? উদ্ধৃতি চিহ্ন। উত্তর দেওয়ার আগেই প্রমুখের সামনে গুলি এসে লাগে। প্রমুখ উত্তর দিতে পারল না। কবির সারা রুম পায়চারি করে বলল, আপনি দ্রুত গাড়ির স্পিড বাড়িয়ে অফিসে পৌঁছান। যত কিছুই হোক, গাড়ি থামাবেন না। আহাদকে এক্ষুনি দলবল নিয়ে যেতে বলছি। প্রমুখ কাপা হাতে কল কেটে দেয়। যা করার নিজেকেই করতে হবে। সে পেছনে ঘুরে দেখল চিতা বাঘের ন্যায় গাড়িগুলো তাকে ধাওয়া করছে। বড় বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করল। অতঃপর মনে সাহস সঞ্চার করে তীক্ষ্ণ চোখে রিভলভার তাক করল। বতারা চিহ্ন ইন্দুকে তর্জনী আঙুল রেখে ফোকাস করল পেছনের এক লোকের কপাল বরাবর। ট্রিগার চাপতেই তৎক্ষণাৎ পেছনের একজন ছিটকে পড়ে। পরপর 4টে গুলি ঠিক 4জনের কপালে লাগার সাথে সাথে নিস্তেজ হল তাদের দেহ। এদিকে গুলিও ফুরিয়ে আসছে। গাড়ি এলোমেলোভাবে চালিয়ে এগিয়ে যেতে লাগল। সে লম্বা লম্বা শ্বাস ফেলে সামনে ধেয়ে আসা গাড়ির টায়ার বরাবর গুলি করল। দুপাশে গুলি করার ফলে গাড়িটি সেখানেই থেমে যায়। কিন্তু বাকি একটি গাড়ি এলোমেলো গতিতে তার পিছু আসছেই। হঠাৎ অনবরত গুলির একটা বুলেট এসে লাগল প্রমুখের পিঠে। তৎক্ষণাৎ ব্যথায় কুকিয়ে উঠে মাথা নিচু করে চোখ খিচে নেয়। হঠাৎ গুলি কমতে শুরু করে। স্টিয়ারিংয়ে শক্ত করে ধরে ড্রাইভে মন দেয়। অতঃপর আরও একটি গুলি এসে লাগে প্রমুখের কাঁধে। দাঁতে দাঁত শক্ত করে সে ব্যথা ভুলে স্টিয়ারিং চেপে ধরল। প্রায় জঙ্গলের রাস্তা ছেড়ে মেইন রোডে উঠবে তৎক্ষণাৎ সামনে তাকাতেই চোখ দুটি অস্বাভাবিক বড় হয়ে যায়। চোখ মুখে তার বিস্ময়। একটা ট্রাক ধেয়ে আসছে তার দিকে। পেছনের গাড়িটাও থেমে নেই। এমন অবস্থায় মাথায় কোনো বুদ্ধিও আসছে না। গলা শুকিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে সে সিরাতের মুখ কল্পনা করল। মনে হল এখনই বুঝি এ জীবনের সমাপ্তি। সিরাতের মায়াবী মুখশ্রী চোখে ভাসতেই আখির কুর্নিশ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মেয়েটি কি খুব কষ্ট পাবে? তার জন্য যে অপেক্ষা করছে, এখনই হাল ছেড়ে দিবে? তৎক্ষণাৎ ভাবনার মাঝেই সামনে থেকে প্রচণ্ড জোরে ট্রাকের হর্ন বেজে ওঠে। আর মাত্র 10 সেকেন্ড সময় গেলেই তাকে দুদিক থেকে পিষিয়ে দিবে। প্রমুখ সিরাতকে ভেবে চট করে চোখ খুলে। হঠাৎ কি মনে হতে সে একবার সামনে আরেকবার পেছনে ঘুরল। দুদিক থেকেই তার রাস্তা বন্ধ। মস্তিষ্ক সচল হয়ে বুঝল পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে অ্যাট্যাক করা হয়েছে। এর থেকে বাঁচার সম্ভাবনা 1%ও নেই। লম্বা শ্বাস ফেলে চুপ করে বসে রইল। কাঁধ আর পিঠের বুলেটের ব্যথা ধীরে ধীরে বাড়ছে। দেহের শক্তি কেমন কমে যাচ্ছে। ট্রাক তীব্র হর্ন বাজিয়ে তার নিকট আসতেই চট করে চলন্ত গাড়িটা ধীরে ধীরে রাস্তার একদম কর্নারে ঘেঁষে রাখল। জঙ্গলের রাস্তার দুপাশে বড় বড় গাছ, ঝোপঝাড়।
এই ঘুটঘুটে অন্ধকারের মাঝে বসে থাকলেও কারো সাধ্যি নেই খুঁজে পাওয়ার। সে চট করে জানালার কাছে যায়। একবার তো রিস্ক নিয়ে দেখায় যায়। অতঃপর পেছনের আর সামনের গাড়ি যখন এক হাত দূরে তৎক্ষণাৎ জানালা খুলে এক লাফে জঙ্গলের শুকনো পাতার মাঝে ছিটকে পড়ল। গাড়ির শব্দে তারপরে যাওয়া আওয়াজ ক্ষুদ্র মনে হল। প্রমুখ ধীরে ধীরে গড়িয়ে নিচের পাতায় জমে থাকা জায়গায় পড়ে রইল। কিন্তু লাফ দেওয়ার সময় অন্ধকারে একটি শক্তমোটা গাছের ডালের সাথে মাথায় চোট পায়। নিভু নিভু চোখে সামনে তাকাতেই লক্ষ্য করল, 3টি গাড়ির সংঘর্ষে তার গাড়িটি ভেঙে চুরে ঝাঁঝরা হয়ে গেছে। পেছনের গাড়িটিরও অবস্থাও ভাঙাচূড়া। প্রমুখ বাঁকা হেসে অনুভব করল, তার চোখ দুটি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। নিঃশ্বাসটাও কেমন ফুরিয়ে আসছে। তবে কি সিরাতের কাছে আর ফেরা হলো না? মা বাবার খুনিকে শাস্তি দেওয়া হলো না? প্রচণ্ড যন্ত্রণায় ঘুমিয়ে ছটফট করল ছেলেটা। চোখ দুটি বন্ধ করে নিথর দেহে পড়ে রইল। সিরাতকে শেষবারের মতো বলতে ইচ্ছে করল, সরি সিরাত, তোমার কথা রাখতে পারিনি, বাসায় আর ফিরতে পারিনি, সারা জীবন একসাথে বাঁচার প্রমিজ রক্ষা করতে পারলাম না, মাফ করে দিও। উদ্ধৃতি চিহ্ন। ট্রাকের লোকটি গাড়ি পেছনে নিয়ে উল্টো রাস্তায় ড্রাইভ করে কাউকে ফোন করল। বলল, কাজ হয়ে গেছে ম্যাম, কাল আমার টাকাটা ব্যাংকে ট্রান্সফার করে দিবেন। একবারে রে গেছে, ওর বডি দেখেছিস? উদ্ধৃতি চিহ্ন। গাড়ি উল্টায় দিছি, আপনার লোক পেট্রোল ঢালতাছে, জ্বালাইয়া দিব, ওকে রাখো। কল কেটে দুটি কালো গাড়ির ড্রাইভারদের কল করল। কিন্তু প্রথমজন ধরল না, সে ততক্ষণে পরপারে চলে গেছে। মহিলাটি বিরক্ত হয়ে অন্য ড্রাইভারকে কল করল। ওদিকে তারা গাড়ি থেকে নেমে প্রমুখের গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। সামনেই 3টে লোক বিশ্রী হাসি হাসে। হঠাৎ কল আসায় চেংড়া দেহের ছেলেটি একটু সাইডে দাঁড়িয়ে বলল, প্রমুখের অস্তিত্ব এই পৃথিবী থেকে শেষ ম্যাডাম, আপনারে ভিডিও পাঠাইতেছি। ওপাশের ব্যক্তি হেসে বলল, সাব্বাস, ডিল করার টাকা থেকে 3 গুণ পাবি। ছেলেটি পান খাওয়া দাঁতে বিশ্রী হেসে কল কাটল। প্রমুখ ভেতরে আছে ভেবেই তারা আগুন লাগিয়েছে। অথচ একবার অন্ধকার পেছনে ঘুরে খেয়ালও করল না, পাতায় ঢেকে থাকা এক আহত যুবক অজ্ঞান হয়ে নিস্তেজ দেহে পড়ে আছে, যার নিঃশ্বাস আর একটু দেরি হলেই চলে যাবে। বুলেটের আঘাতে তো চুইয়ে চুইয়ে পড়ছে। পকেটে সাইলেন্ট করে রাখা ফোনটা তীব্র গতিতে বাজছে। হয়তো কবির নয়তো আহাদ উত্তেজিত হয়ে কল করে যাচ্ছে। ছেলেটি ওই মহিলার ফোনে পাঠালো জ্বলন্ত গাড়ির ভিডিও। মহিলার চোখ দুটি চিকচিক করে। ছেলেটিকে পুনরায় ফোন করে বলল, ওর বডির ছবি পাঠা। আমার বিশ্বাস হচ্ছে না, এত সহজেই কই মাছের জান রে গেল, কেমন জানি কল্পনা মনে হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। ছেলেটা বিরক্ত হল, বডি পুড়ে গেলে সে কোথায় পাবে? তাই মিন সুরে বলল, গাড়িই জ্বালায় দিছি, বডির অস্তিত্ব থাকলে তো ছবি পাঠাবো। আপনি নিশ্চিন্তে থাকুন, সকালেই শুনবেন ওই মাফিয়া রোছে। গুঞ্জন শুরু হবে, টিভিতেও নিউজ হবে, তখন দেখছেন। উদ্ধৃতি চিহ্ন। মহিলাটি উচ্চস্বরে হাসল। কল কেটে কাউকে মেসেজ করল তৎক্ষণাৎ, আজ থেকে আমাদের সব সতারা চিহ্ন ধ্বংস। ইসানের চিহ্নও মুছে গেল আজ।